আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনের সাথে আছি আমি ইফাত। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে সূচকের অবস্থা কি রয়েছে। আজ সপ্তাহের চতুর্থ কার্য দিবস, দরপতনের মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 19.99 পয়েন্ট কমে অবস্থান করছে 4261 পয়েন্টে। পাশাপাশি অন্য দুটো সূচকের মধ্যে ডিএস 30 সূচকটি 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1642 পয়েন্টে। এছাড়া সরিয়া সূচক ডিএসইএক্স ইন্ডেক্সটি 4.09 পয়েন্ট কমে অবস্থান করছে 1040 পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেন 136 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 ঘন্টার লেনদেনে বেশিরভাগ কোম্পানি এখন পর্যন্ত উঠে এসেছে দর হারানোর তালিকায়। 152টির দর হারিয়েছে, দর বেড়েছে 63টির। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত দর কমেছে 164টির, দর বেড়েছে 68টির। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 14টি ফান্ড রয়েছে দর হারানোর তালিকায়, 2টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায়। এই ছিল এখন পর্যন্ত সূচক এবং লেনদেনের খবর। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার রফিকুল ইসলাম। আলোচনা করব তার সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। প্রথমে জানতে চাইবো, আমরা এখনো দেখতে পাচ্ছি যে সূচক দর পতনের মধ্যে দিয়ে এই লেনদেন হচ্ছে পুঁজিবাজারে, এবং গতকালকে আমরা দেখেছি প্রায় 11.5 মাসের মধ্যে সর্বনিম্ন সূচকের অবস্থান ছিল লেনদেন শেষে। তো আপনার কাছে প্রথমে আমি জানতে চাইবো যে আমরা জানি যে সামনে আমাদের বাজেট আসছে, আপনার কি মনে হয় এই বাজেট নিয়ে যে পুঁজিবাজারে আমরা জানি যে একটি গুজবের জায়গা, বিভিন্ন সময় বিভিন্ন কিছুর প্রভাব পুঁজিবাজারে পড়ে, তো এর কি কোনো প্রভাব পুঁজিবাজারে পড়েছে অথবা এই দর পতনের কারণ কি? আসলে যে কোনো পুঁজিবাজারের ক্ষেত্রে আপনার বাজেট একটা অনেক বড় একটা আপনার পারসেপশন থাকে। তো আমরা যেটা বলবো যে আমাদের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আসলে গুজব নির্ভর হওয়া কোনো পুঁজিবাজারের জন্য ভালো নয়, বা আমাদের পুঁজিবাজারও আসলে আমরা যদি 5-6 বছর আগেও চিন্তা করি আর এখনকার মার্কেটে চিন্তা করি, আমাদের কিন্তু অতটা গুজব নির্ভর না মার্কেটটা। সো এখানে যখনই আসলে বাজেটে যখন একটা ডিসকাশন হয়, তখন ক্ষুদ্র বিনিয়োগকারীদের বা ওভারঅল যারা শেয়ার মার্কেটের সাথে ইনভলভ যতগুলো স্টেক হোল্ডার আছে, সবার একটা পারসেপশন বা একটা এক্সপেকটেশন থাকে যে তাদের জন্য কোনো ধরনের প্রণোদনা বা তাদের জন্য কতটুকু আপনার ইনসেন্টিভ থাকতে পারে বাজেটে, সেটা অনেক সময় একটা আনসার্টেনিটি বা একটা আপনার ধরনের কনফিডেন্সের গ্যাপ আমরা দেখতে পাই। সো হয়তোবা আমাদের যেটা বলবো যে পুঁজিবাজারের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের ইকোনমিক্যাল ইন্ডিকেটরগুলো থেকে কিন্তু আমরা কিন্তু ভেরি পজিটিভ অবস্থায় আছি, এবং আমাদের ইন্ডিকেটরস অলরেডি শোয়িং ভেরি গুড গ্রোথ ইন টার্মস অফ ইকোনমিক্যাল ফ্যাক্টরসগুলোতে। বাট আমাদের ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো কিছুটা আপনার কনফিডেন্সের অভাব আমরা দেখতে পাচ্ছি যেসব ধরনের রিটেল ইনভেস্টরদের আছে। অ্যান্ড সাথে সাথে আমাদের লিকুইডিটির আমরা দেখতে পাচ্ছি যে লিকুইডিটি আসলে একটু নেগেটিভ টার্ন আছে, যেটা আপনি অলরেডি বললেন যে 11 মাসের ভিতরে লোয়েস্ট আমাদের ইন্ডেক্স এখন রানিং হচ্ছে। সো আমাদের এখানে যখন টার্নওভারটা আসলে একটু লিকুইডিটির সাপ্লাইটা বেড়ে যাবে, তখন অবভিয়াসলি আমরা বলবো যে মার্কেটে গ্রোথ আসতে বাধ্য আমাদের জন্য। তো আপনার কি মনে হয় যে আমাদের যে পুঁজিবাজার, আমরা জানি যে আমাদের সবগুলা অর্থনীতির যেসব সূচক রয়েছে সবগুলো আমাদের জিডিপি খুব ভালো অবস্থানে রয়েছে, 7% উপরে উঠেছে জিডিপি এবার। তো কি কারণে পুঁজিবাজারের অর্থনীতির সবগুলো সূচক ভালো থাকার পরেও শুধুমাত্র পুঁজিবাজারের বর্তমানে এই অবস্থা কেন? আপনার কি মনে হয় যে আমাদের যে মূল সমস্যা পুঁজিবাজার নিয়ে, সেটা থেকে আমরা অনেক দূরে রয়ে গেছি? আমার কাছে মনে হয় না আমরা আসলে পুঁজিবাজারের মূল সমস্যা থেকে দূরে সরে আছি। আমরা আসলে পুঁজিবাজারের জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার ততটুকু আছে। আমি জানি না আসলে ইনভেস্টরদের ভিতরে কী ধরনের পারসেপশন ক্রিয়েট করে, বাট আমি একটু বলবো যে আমাদের রেগুলেটরি পয়েন্ট অফ ভিউতে যদি আমরা এসএসসির কথাই বলি, আমাদের কিন্তু তারা কিন্তু আপনার রুলস রেগুলেশনস বা মার্কেটে একটা ভালো এই ক্যাটাগরির মার্কেট হওয়ার জন্য যতটুকু রিকোয়ারমেন্ট বা টুলস অ্যান্ড টেকনিক্সগুলো থাকা দরকার, তারা কিন্তু সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এক নম্বর। সেকেন্ড হচ্ছে ইকোনমিক্যাল যে ফ্যাক্টরগুলো বলেছেন সব পজিটিভ। আমরা ফার্স্ট টাইম 7% প্লাস আমরা জিডিপি গ্রোথ অ্যাচিভ করতে যাচ্ছি, যেটা আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সো এবং আমাদের যদি আমরা বলি কিন্তু আমাদের সীমার মধ্যে রয়েছে, ইনফ্লেশন আমাদের অনেক আপনার হচ্ছে উইদিন দ্য কন্ট্রোল বলবো। সো এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমরা বলবো গভর্নমেন্টের ক্ষেত্রে। এবং আমরা ডেট মার্কেটের ক্ষেত্রে বলবো যে আসলে আমাদের ব্যাংক রেটগুলো এখন ডিপোজিট রেটও কিন্তু অনেক কমে গেছে, লেনদেন রেটও কমে গেছে। সো যেখানে সিঙ্গেল ডিজিটে আমাদের এখন ডিপোজিট রেট 5-6% আমরা ডিপোজিট রেট দেখতে পাচ্ছি এখন ব্যাংকিং সাইডে। সো লিকুইডিটি শেয়ার মার্কেটে আসতে আসলে বাধ্য, আমরা সেটা বলবো ইকোনমিক্যাল সাইকেল যদি আমরা দেখি। আমরা যদি দেখি যে সব কিছুই আমাদের পজিটিভ আছে, কিন্তু তারপরেও কেন লেনদেন বাড়ছে না? এখানে লেনদেন বাড়ছে না, আমি বলবো যে প্রথমত আসলে ইনভেস্টরদের মাঝে আমাদের যে শেয়ার মার্কেটে যে পুঁজিবাজারে ম্যাক্সিমাম ইনভেস্টর হচ্ছে আমরা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী। সো ক্ষুদ্র বিনিয়োগকারীর পার্টিসিপেশনটা কিন্তু অনেক বেশি। তখন যদি ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভিতরে এক ধরনের কনফিডেন্সের আমরা ঘাটতি দেখি, তাহলে স্বাভাবিকভাবেই আপনার হচ্ছে
মার্কেটে একটু নেগেটিভ টার্ন আমরা দেখতেই পারি। সো আমাদের এখানে ইনস্টিটিউশনাল পার্টিসিপেশনটা আরও বাড়াতে হবে, আমাদের আসলে পারসেপশনটা কিন্তু চেঞ্জ করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আমরা বলবো যে আমাদের আসলে মার্কেটে এই মুহূর্তে যে ফান্ডামেন্টালগুলো আছে আমরা লং টার্ম চিন্তা করতে হবে। আমরা যদি চিন্তা করি যে আসলে আজকে ইনভেস্ট করে 7 দিন পরে সেল করে দিব রিটার্ন পাবো, তাহলে কিন্তু আসলে হবে না। সো আপনি যদি ইয়ার অন ইয়ার বেসিস দেখেন, পার্টিকুলারলি গুড স্টক স্ক্রিপ্ট যেগুলো আছে বা ব্লু চিপ কোম্পানি যেগুলো আছে তাদের কিন্তু রিটার্ন কিন্তু ভালোই জেনারেট করছে। সো আপনার সেক্ষেত্রে আমরা বলবো লং টার্মের ক্ষেত্রে আমাদের পুঁজিবাজারের ইন্ডিকেটরগুলো আমাদের জন্য ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউতে বলবো আমি পজিটিভ, এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষেত্রে আসলে আমাদের অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা খুব ইম্পর্টেন্ট আমি বলবো। আমরা জানি যে বারে বর্তমান বাজারে যে অবস্থা তার জন্য বারবার বলা হচ্ছে যে ব্যাংকের যে সমন্বয় সীমা রয়ে গেছে এটি বাজারে বড় ধরনের একটি প্রভাব পড়ছে, সবাই বলছে এই কথাটি। কিন্তু আপনার মনে হয় যে কতটুকু এই সমন্বয় সীমা বাড়ানো হলে এটা কতটুকু প্রভাব পড়বে, পুঁজিবাজারে কি বড় ধরনের কোনো পরিবর্তন আসতে পারে বলে মনে করেন? দেখেন, পুঁজিবাজারে ব্যাংকের এক্সপোজার লিমিট কি করবে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব, এবং আমি মনে করি না রেগুলেটরের দায়িত্ব যে আপনার শেয়ার মার্কেট নিয়ে কখন বাড়বে কখন কমবে সেটার বেসিস করে পলিসি তৈরি করা। এবং শেয়ার মার্কেটে আসলে পলিসি হচ্ছে একটা সাস্টেনেবল লং টার্ম পলিসি, যেটা অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর কম্বিনেশন আছে আমাদের এসএসসি বা আমরা সেন্ট্রাল ব্যাংকের কথাই বলি না কেন। অ্যান্ড ইন দ্য মিন টাইম এক্সপোজার লিমিটের ক্ষেত্রে আমি বলবো যে অবভিয়াসলি এটা একটা মার্কেটের আমি বলবো ওয়ান অফ দ্য রিজন মার্কেটের ডাউন টার্ন হওয়ার জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের গত বছর থেকে এই বছরে কিন্তু ব্যাংকগুলোর কিন্তু আপনার এক্সপোজার লিমিটও বেড়ে গেছে, বিকজ তারা প্রফিট করেছে। সো প্রফিট করলে অটোমেটিক্যালি তারা কিন্তু আপনার ইকুইটিতে যোগ হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে একটা তাদের ক্ষেত্রে পার্চেসিং পাওয়ারও বাড়ছে। বাট এই এক্সপোজার লিমিটটা আমরা মনে করি পুঁজিবাজারের স্বার্থে আমরা বলি আসলে এটা আমাদের এক্সটেন্ড করা উচিত। তো এই ক্ষেত্রে আপনার কাছে আমার যেটা প্রশ্ন থাকবো সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের অর্থমন্ত্রীও বিভিন্ন সময় বলেছেন যে আমাদের সাবেক গভর্নরকে বারবার বলার পরও পুঁজিবাজারের এই এক্সপ্লোজারের লিমিটটি বাড়ানোর বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তো এখন তো আমাদের আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের একটি বড় ধরনের পরিবর্তন এসেছে, পরিচালনা পর্ষদ থেকে শুরু করে আমাদের গভর্নর পদেও পরিবর্তন এসেছে, কিন্তু তারপরও এই বিষয়টি নিয়ে এখনো কেন কাজ করা হচ্ছে না, যেখানে আমাদের পুঁজিবাজারের বড় ধরনের সমন্বয়হীনতার মধ্যে দিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়? পুঁজিবাজারে আমি বলবো যদি সমন্বয়হীনতা আমরা যদি আজকে ধরি যে আমাদের পুঁজিবাজারে কালকে থেকে 20 পয়েন্ট বা 50 পয়েন্ট করে বেড়ে গেল, তো আমরা কিন্তু কালকে থেকে আবার স্মাইলিং বলবো যে আমাদের মার্কেট ইজ কামিং ব্যাক। এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হচ্ছে কিন্তু আপনার হচ্ছে তার ব্যাংকগুলোকে কন্ট্রোল করা। তো সেন্ট্রাল ব্যাংক নিশ্চয়ই ভালো বুঝে যে কখন কোন সময় সে এটা ইমপ্লিমেন্ট করবে। অ্যান্ড সেকেন্ড থিং, আমাদের শুধু পুঁজিবাজারের পক্ষ থেকে আমাদের একটা এক্সপেকটেশন এমন ধরনের পলিসি করা উচিত যেটা হচ্ছে শেয়ার মার্কেটের জন্য সাস্টেনেবল অ্যান্ড লং টার্ম একটা পলিসি। আমাদের আজকে একটা পলিসি করলাম, কালকে একটা পলিসি করলাম, সেটা কিন্তু আসলে পুঁজিবাজারের জন্য কিন্তু এক্ষেত্রে সুখবর আপনার কি আনবে মনে না। হয় যে আমাদের সেন্ট্রাল ব্যাংক পুঁজিবাজার নিয়ে তার যতটুকু কার্যকরী ভূমিকা রাখা দরকার সেটা সঠিকভাবে রাখতে পারছে? আমরা বলবো যে লাস্ট কাপল অফ ইয়ার্স অবভিয়াসলি তারা চেষ্টা করে যাচ্ছে, এবং তারা ওইভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। সো এখন যদি আমরা আসলে এক্সপোজার লিমিট বলি বা যে কোনো লিমিটের ক্ষেত্রে বলি না কেন, সেন্ট্রাল ব্যাংকে যখন একটা পলিসি ইস্যু করবে তাকে কিন্তু ওভারঅল ইকোনমি চিন্তা করতে হবে। অ্যান্ড ওভারঅল ইকোনমিতে আমাদের শেয়ার মার্কেট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। কারণ আমরা যদি মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটকে আলাদা করি তাহলে কিন্তু হবে না, দুইটা কিন্তু ইন্টারলিঙ্ক। মানি মার্কেটের টাকা যেমন ক্যাপিটাল মার্কেটে যায়, ক্যাপিটাল মার্কেটের টাকা আবার মানি মার্কেটে যায়। উই ক্যান সেগ্রিগেট দ্যাট অ্যামাউন্ট। সো এখানে আমি যেটা বলবো যে সেক্ষেত্রে অবভিয়াসলি সেন্ট্রাল ব্যাংক আমরা আশা করি কাজ করবে, এবং সেটা পুঁজিবাজারের এবং ওভারঅল ইকোনমির বেনিফিটের জন্য তারা সেই ধরনের পলিসিগুলো ইমপ্লিমেন্ট করবে, এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য যতটুকু ইকোনমিক্যাল ফ্যাক্টরসগুলো বা ব্যাংকিং সেক্টরের জন্য যে ইন্ডিকেটরসগুলো রিলেটেড টু শেয়ার মার্কেট সেক্ষেত্রে তারা হয়তো কাজ করবে আমি আশা করি। আমরা বিভিন্ন দেশের শেয়ার বাজারের ক্ষেত্রে দেখেছি, যখন চীনেও আমরা দেখেছি যখন বড় ধরনের দরপতনের মধ্যে দিয়ে গিয়েছে তখন কিন্তু তাদের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার, তার মধ্যে মুদ্রার অবমূল্যায়ন পর্যন্ত ছিল। সেক্ষেত্রে আপনার মনে হয় আমাদের পুঁজিবাজার নিয়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার আমরাও দেখেছি যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু তা কতটুকু কার্যকরী ভূমিকা রেখেছে আপনার মনে হয়? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমরা বলবো যে মুদ্রা যে অবমূল্যায়ন করা আছে আমাদের এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে ডিভ্যালুয়েশন করে, সেটা কিন্তু আসলে যে ডিফারেন্ট আসপেক্ট, সেটা কিন্তু ইজ রিলেটেড টু দ্য এক্সপোর্ট, এবং সেটা সেন্ট্রাল ব্যাংক নিশ্চয়ই যখন বুঝবে আমাদের কিন্তু রিজার্ভ বাড়তেছে, তো আমরা এখানে এবং আমাদের এক্সপোর্টও বাড়তেছে, আমাদের এফডিআইও বাড়ছে, সবকিছু মিলে কিন্তু আমাদের ডলারের ভার্সেস বিডিটি কি ডিভ্যালুয়েশন করবে না করবে সেটা কিন্তু মার্কেট ডিটারমাইন করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমাদের সেন্ট্রাল ব্যাংক তখন দেখতে পারে যে ইটস নট যে টাকার আজকে অবমূল্যায়ন করলাম সেটা কালকে সকালেই আমাদের শেয়ার মার্কেট বেড়ে গেল, তা কিন্তু তা নয়, সেটা হচ্ছে ইকোনমির আদার ফ্যাক্টরসের উপর রিলেটেড। এই ক্ষেত্রে আমরা বলবো পুঁজিবাজারের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক যে ধরনের স্টেপসগুলো নিয়েছে, আমরা লাস্ট 1-2 বছর যেটা বলবো যে আমাদের এসএসসি থেকে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া পরে এবং সেন্ট্রাল ব্যাংক যেভাবে রেসপন্স করেছে সেগুলো অবভিয়াসলি আমরা বলবো যে একটা পজিটিভ মুভমেন্ট আমাদের ভিতরে নিয়ে এসছে। তো এইখানে মার্কেট ফল করার কারণ কিন্তু আসলে এক্সপোজার লিমিট, দিস ইজ
এটা হতে পারে, বাট ইট ডাজন্ট মিন যে আসলে ওইটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। বাট আমরা আশা করি তারা এক্সপোজার লিমিটটাও ঠিক করবে এবং পুঁজিবাজারের স্বার্থকে ঠিক রেখে তারা এই ধরনের পলিসি করবে যেটা আমরা একটা লং টার্ম বেনিফিট পেতে পারি বিনিয়োগকারীদের জন্য। আসন্ন বাজেটে পুঁজিবাজার নিয়ে আপনার প্রত্যাশা কি থাকবে তা আমি আপনার কাছে জানতে যাব, কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। এরপর যে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনে। পুঁজিবাজার নিয়ে আজ আমরা আলোচনা করছি গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে। আবারও ফিরছি আলোচনায়। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল যে সামনে তো বাজেট আসছে, আসন্ন বাজেটে পুঁজিবাজার নিয়ে আপনাদের প্রত্যাশা কি থাকবে, কি ধরনের প্রণোদনা চাবেন আপনারা? বাজেটের ক্ষেত্রে আমরা বলবো আমাদের পুঁজিবাজারের জন্য আমাদের প্রথমত কিছু এক্সপেকটেশন আমাদের অবশ্যই থাকবে। সেটা বলবো আমরা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ওভারঅল আমরা ইন্টারেস্ট বা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য আমরা বলবো আসলে ব্ল্যাক মানিকে আসলে এখানে মানে আপনার হোয়াইট করার জন্য পুঁজিবাজারকে এটা আসলে ওপেন করে দেওয়া উচিত, এটা সুযোগটা আমাদের দেওয়া উচিত। বিকজ যখন আসলে ব্ল্যাক মানিটা কিন্তু ইজ এ বিগ অ্যামাউন্ট, এটা কিন্তু যখনই ক্যাপিটাল মার্কেট বলি বা আদার ইন্ডাস্ট্রিতে যদি চলে আসে এটা কিন্তু ইকোনমিতে অনেক বড় একটা কন্ট্রিবিউশন করে এবং ইকোনমির সাইজটাও যেমন বড় হয় এবং গভর্নমেন্টের জন্য কিন্তু ট্যাক্স পাচ্ছে, তারা হয়তো 10% হোক আর যাই হোক একটা ট্যাক্স পাচ্ছে। আমরা বলবো যে আমাদের পুঁজিবাজারের স্বার্থে বলবো যে আমরা এক্ষেত্রে আপনার ব্ল্যাক মানিকে আমাদের ইনভেস্টমেন্ট করার জন্য সুযোগটা আমরা আশা করি যে আমাদেরকে নেক্সট বাজেটে এই বাজেটে আমাদেরকে সে প্রত্যাশাটা আমাদের পূরণ হবে। এবং আমাদের আরেকটা জিনিস বলবো যে আমাদের যে স্টেক হোল্ডাররা আছে শেয়ার মার্কেটের সাথে, আমরা ক্যাপিটাল মার্কেটের সাথে ইনভলভ, তারা হচ্ছে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, মার্চেন্ট ব্যাংকার্স আছে, তারপর ব্রোকারেজ হাউস আছে। তো এখানে কিন্তু একটা বড় আপনার সমন্বয়ের অভাব আছে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ট্যাক্স দিচ্ছে আপনার 15%, আমরা কিন্তু কর্পোরেট ট্যাক্স দিচ্ছি 37.5%। সো আমাদের কিন্তু যারা ব্রোকারেজ হাউস বা আপনার হচ্ছে মার্চেন্ট ব্যাংক, আমাদের ট্যাক্স রেট কিন্তু ইজ হায়ার দ্যান দ্য এএমসি। আমাদের যদি ওই ধরনের ইকুইভ্যালেন্ট টু এএমসির ক্ষেত্রে করে দেয়, যা 15%-এর মতো আমাদের যদি ট্যাক্স রেটের ক্ষেত্রে আমাদেরকে সেই কর্পোরেট ট্যাক্সের যে সুবিধাটা দেয়, তাহলে আমাদের যে রিটার্ন আর্নিংস থাকবে বা আমাদের যে সারপ্লাস মানিগুলো থাকবে আমরা কিন্তু সেটা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারি। অ্যাজ ওয়েল এজ আমরা যারা ক্ষতিগ্রস্ত আপনার মার্চেন্ট ব্যাংকাররা আছি বা ব্রোকারেজ হাউস আছে, যারা পুঁজিবাজারে আমাদের যাদের নেগেটিভ ইকুইটি আছে, তাদের জন্য কিন্তু আমাদের অনেক বড় একটা স্বস্তি ক্রিয়েট করবে এটা। সো সেই ক্ষেত্রে আমরা বলবো আমাদের পুঁজিবাজারের এই বাজেটে আমাদের প্রত্যাশা থাকবে মার্চেন্ট ব্যাংকার বা ব্রোকারেজ হাউসের জন্য আমাদের কর্পোরেট ট্যাক্সটা এএমসির মতো চলে আসবে, 15% করা হওয়া উচিত এবং ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য আমরা আশা করি এই ধরনের সুযোগ দেওয়া দরকার। সে সাথে আমরা জানি যে আমাদের পুঁজিবাজারের বর্তমান যে অবস্থা, বন্ড মার্কেট নিয়ে এখন কাজ করা কতটুকু প্রয়োজন, কারণ বন্ড মার্কেট কিন্তু পুঁজিবাজারে খুব সিকিউরড একটি জায়গা। তো এক্ষেত্রে আপনার মনে হয় বন্ড মার্কেট নিয়ে কাজ করা এখন কতটুকু উপযুক্ত সময়? দেখেন, বন্ড মার্কেট নিয়ে আমাদের আসলে কাজ করার জন্য অনেক ধরনের সুযোগ আছে। আমাদের কিন্তু বন্ড মার্কেট এখনো ডেভেলপড হয়নি। আমরা যদি আমাদের স্টক মার্কেটে ক্যাপিটাল মার্কেটে ইনস্ট্রুমেন্টগুলো থেকে আমাদের কিন্তু সব হচ্ছে ইকুইটি বেসড আমাদের এখন ইনস্ট্রুমেন্টগুলো আছে। আমাদের বন্ড মার্কেটে আসলে এই মুহূর্তে আমাদের বন্ড মার্কেট নিয়ে কাজ করা খুবই একটা জরুরি প্রয়োজন। এই কারণে আমরা বলবো যেটা হচ্ছে আমাদের অনেক বড় বড় লার্জ যে মেগা প্রজেক্টগুলো আসছে বা গভর্নমেন্টের যে বড় ধরনের ভিশন আছে বা আমাদের যে ধরনের প্ল্যানিং যে আমরা বাই 2021 উইল বি দ্য মিডল ইনকাম কান্ট্রি মোর সাস্টেনেবল ওয়েতে আমরা বলবো, এবং বাই 2041-এর ভিতরে আমরা ডেভেলপ কান্ট্রি হয়ে যাবো। সো গভর্নমেন্ট কিন্তু ওই ধরনের গোলটাকে অ্যাচিভ করার জন্য স্টেপগুলো নিচ্ছে। তো তার সাথে সাথে আমরা বলবো ফাইন্যান্সিয়ালি এটা আমাদের কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া উচিত বা আমাদের সরকার থেকে আমাদের এই ধরনের সুযোগ থাকা উচিত বা আমাদের রেগুলেটর থেকে সেই ধরনের কাজ করা উচিত যে বন্ড মার্কেটকে নিয়ে কাজ করা উচিত। বন্ড মার্কেটটা আসলে এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেটা আপনার আসলে ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রোডাক্ট এগুলো কিন্তু আসলে আমাদের হয়তো কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের বড় লার্জ প্রজেক্টগুলো কিন্তু ফাইন্যান্সিং করা যায় না। বিকজ আমরা যদি ধরি যে আমাদের পিপিপির ক্ষেত্রে যে ধরনের প্রজেক্টগুলো আছে বা আমাদের যে মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো আসতেছে, তাদের কিন্তু ফান্ডিং রিকোয়ারমেন্ট 10 থেকে 15 বছরের দরকার, যেটা কিন্তু কমার্শিয়াল ব্যাংক কিন্তু 10 থেকে 15 বছরের ফাইন্যান্সিং করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য কমার্শিয়াল ব্যাংক। সো সেক্ষেত্রে আমরা বলবো যে আসলে আমরা এই ধরনের একটা ফাইন্যান্সিয়াল চ্যানেল করা উচিত যেখানে আমাদের বন্ড মার্কেটটা নিয়ে আমরা কাজ করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের যারা মার্চেন্ট ব্যাংকার আছে আমাদেরকে কাজ করার অনেক বড় ধরনের একটা সুযোগ হওয়া উচিত এটাতে। আমরা বিভিন্ন সময় দেখি সরকারের তরফ থেকে বলা হয়ে থাকে যে বন্ড বাজারে বন্ড ছেড়ে, পুঁজিবাজারে বন্ড ছেড়ে বিদ্যুৎ খাতের জন্য অর্থ সংগ্রহ করা হবে বিভিন্ন, অথবা অন্য বিভিন্ন সুযোগ দেওয়া হবে, কিন্তু সেই কার্যগুলোকে আমরা কার্যকরী ভূমিকায় দেখতে পাচ্ছি না। আপনার কি মনে হয় যে সরকার তরফ থেকে কি এই বিষয়ে কোনো বাধা রয়েছে অথবা কোনো ধরনের ঘাটতি রয়ে গেছে যে কারণে বারবার ঘোষণা দেওয়ার পরেও এই ধরনের কোনো কার্যক্রম আমাদের বাজারে দেখা যাচ্ছে না? দেখেন, এটা হচ্ছে আমি বলবো যে ইনিশিয়েটিভটাকে কত দ্রুত আমরা এক্সিকিউট করছি সেটা হচ্ছে ডিপেন্ড করে যে এক্সিকিউট করবে তার উপরে। সো এক্ষেত্রে আমরা বলবো বন্ড মার্কেটের ক্ষেত্রে
গভর্নমেন্ট থেকে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে আমরা অবশ্যই হয়তো বা এই বাজেটে সেই ধরনের কিছু স্টেপ দেখবো, যেটা আমরা অলরেডি পত্রপত্রিকা দেখেছি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে নেক্সট বাজেটগুলোতে বা যে ধরনের আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো হবে সেখানে বন্ড মার্কেটটা অনেক বড় একটা কন্ট্রিবিউশন করবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বন্ড মার্কেটের ক্ষেত্রে আমরা আসলে পাওয়ার সেক্টর বলি বা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের ক্ষেত্রে বলি, আমি সবসময় এটা বলে আসি যে একটা স্পেশাল পারপাস কোম্পানি করে যে কোম্পানিটা বন্ড ফান্ড রেজ করতে পারে আপনার হচ্ছে থ্রু দ্য বন্ড, আর আপনার হচ্ছে স্ক্রিপ্টও হতে পারে, ইকুইটি স্ক্রিপ্টও হতে পারে, করে ধরনের লং টার্ম যে ফান্ডিংগুলো রিকোয়ারমেন্ট আছে সেটা ফিল আপ করতে পারে। সো আমি বলবো যে বন্ড মার্কেট নিয়ে আমাদের প্রাইভেট এবং পাবলিক সেক্টর বোথ সেক্টরকে আমাদের সাথে খুব ইকুয়ালি কাজ করতে হবে। এবং আমাদের অলরেডি প্রাইভেট প্লেসমেন্টের যে বন্ডের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেটা অলরেডি এসএসসি কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। সো আমরা আসলে ফার্দার আরেকটু চাই যেখান থেকে আমাদের লোকাল বন্ড ইস্যুয়েন্স বা আমরা ওভারসিজ মার্কেটে বন্ড ইস্যুয়েন্স কাজ করতে পারি। তার সাথে সাথে বলবো যে আমরা ইসলামিক প্রোডাক্টগুলো নিয়ে যে লাইক সুকুক, এটাও একটা কমার্শিয়াল ব্যাংক, আমাদের কিন্তু ইসলামিক ব্যাংকগুলো আছে। সো আমরা কনভেনশনালি বলি বন্ড, বাট ইসলামিক মার্কেটটা নিয়ে আমাদের কাজ করা যায়, যেখানে কিন্তু অনেক অপরচুনিটিজ আছে আমাদের কাজ করার মতো। সো আমরা বলবো টোটাল ওভারঅল বন্ড, ওয়েদার ইট ইজ কমার্শিয়াল বন্ড বলি আর আপনার হচ্ছে কনভেনশনাল বন্ড বলি বা আমরা আপনার হচ্ছে ইসলামিক বন্ডে বলি লাইক সুকুক বলি না কেন, এটা নিয়ে আমাদের কাজ করা উচিত, যেখানে আমাদের বড় বড় লার্জ মেগা প্রজেক্টগুলো তাকে আমরা ফাইন্যান্সিং করতে পারবো। আমরা জানি যে আপনারা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড রেজিং এর বিষয়ে কাজ করছেন, তো এই বিষয়টি আমাদের অর্থনীতিতে এবং পুঁজিবাজারে কি ধরনের ভূমিকা রাখবে? আচ্ছা, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, হ্যাঁ আমরা রিসেন্টলি আসলে আপনি রাইটলি বলেছেন, আমাদের গ্রিন ডেটা ক্যাপিটাল থেকে রিসেন্টলি উই সাইন্ড এ ম্যান্ডেট, আপনার হচ্ছে বিডি ভেঞ্চারের জন্য আমরা 1.5 বিলিয়ন টাকার মতো ফান্ড রেজ করবো ফর দ্য ফার্স্ট ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ফর বিডি ভেঞ্চার। তো সেক্ষেত্রে আমরা বলবো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলোও কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে অ্যাজ ওয়েল এজ আপনার হচ্ছে স্টক মার্কেটে অনেক একটা সিগনিফিক্যান্ট ভ্যালু এডিশন করতে পারে। আমি যদি আপনাকে বলি যে স্পেশালি প্রাইভেট ইকুইটি ফান্ড বা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের ওরা কিন্তু টোটাল ফান্ডের 25% মতো আপনার হচ্ছে পুঁজিবাজারে ডাইরেক্ট লিস্টেড কোম্পানিগুলোতে কিন্তু বিনিয়োগ করতে পারে। সো আমাদের যখনই এই ধরনের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বলি বা পিই ফান্ড বলি এগুলো গ্রো করবে, তখনই কিন্তু পুঁজিবাজারে আরেকজন ইনভেস্টরের কিন্তু আমরা রিফ্লেকশন দেখতে পাবো। অ্যান্ড সেকেন্ড থিং, ইকোনমির ক্ষেত্রে আমরা যদি আরেকটু আইডেন্টিফাই করে বলি যে আমাদের যে স্মল অ্যান্ড মিডিয়াম ক্যাপ যে কোম্পানিজগুলো আছে বা আমাদের ইয়াং অন্টারপ্রেনাররা যারা আছে, এবং আপনি রিসেন্টলি দেখবেন যে আমরা উই হ্যাভ আপনার হচ্ছে 49 or something like we have a very strong আপনার লেবার ফোর্স রাইট এট দিস মোমেন্ট ইন দ্য গ্লোবাল মার্কেটের থেকেও। সো আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে নতুন নতুন আইডিয়াগুলো থাকতে পারে বা যেসব ধরনের বিনিয়োগ আপনার হচ্ছে অন্টারপ্রেনাররা আছেন যাদের ফান্ডের অভাবে আপনার হচ্ছে তারা কোম্পানিগুলোকে গ্রো করতে পারে না, সো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বলি বা প্রাইভেট ইকুইটি ফান্ড বলি তারা কিন্তু এখানে ডাইরেক্ট ফান্ডগুলো দিতে পারছে। বা আমাদের যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বা যারা ইয়াং অন্টারপ্রেনার যারা হয়তো বা আপনার হচ্ছে অনেকগুলো আইডিয়াসগুলো নিয়ে আসছে, বাট দে ক্যান নট ডু এনিথিং, আপনার ক্যানট গো ফার্দার বিকজ অফ দ্য ফান্ডিং গ্যাপ। সো সেক্ষেত্রে এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলো কিন্তু ডিরেক্ট ফান্ডিং করতেছে তাদেরকে, করার কারণে তারা একসময় যখন গ্রো করবে তখন কিন্তু এটা কিন্তু ইকোনমিতে আপনার অনেক বড় ধরনের কন্ট্রিবিউশন করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা বলবো যে এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলোর জন্য এক্সিটের জন্য উই নিড আপনার হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম ক্যাপের স্টক এক্সচেঞ্জের লিস্টিংয়ের রিকোয়ারমেন্ট আমাদের থাকা উচিত আমরা বলবো। তো সেটাও আমাদের কিন্তু দেখাতে হবে, শুধুমাত্র ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড করলাম আমরা এক্সিট দেখলাম না, যো আমাদের আনলিস্টেড কোম্পানির জন্য গ্লোবাল স্ট্যান্ডার্ডের ভ্যালুয়েশন মেথড অলরেডি দেওয়া আছে, বাট আমরা হাউ উই ক্যান গেট দ্য এক্সিট ইন থ্রু দ্য ক্যাপিটাল মার্কেট এটাও কিন্তু আমাদের দেখতে হবে একটা। জনাব রফিকুল ইসলাম, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল এখনকার আয়োজনে, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে।